হ্যালো সবাইকে, ওয়েলকাম টু টুডেস ক্লাস। মডার্ন হিস্ট্রি 3 নম্বর ক্লাসের পরে আজকে আমরা পরবর্তী সেকশনটা আলোচনা করব। আর আজকে শুরু হবে, আগের দিন শেষ করেছিলাম 1857 অবধি, তাই তো? 1857 অবধি শেষ করার পরে আজকে এবার 1857তে একটা জিনিস হয়েছিল, বিরাট বড় ঘটনা, ভারতীয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেটা কি? মহাবিদ্রোহ। এবার যদি প্রশ্ন করে যে মহাবিদ্রোহ কত সালে হয়েছিল, উত্তর কি হবে? 1857, কোনো ডাউট নেই। ব্যাস, এবার 1857 মহাবিদ্রোহ, এটা পুরো ডিটেলসে পড়ার আগে আমাদের ভারতে আরও কিছু কিছু বিদ্রোহ ঘটেছিল, সেগুলো সম্পর্কে প্রপার জেনে রাখা দরকার। ঠিক আছে, সেগুলো সম্পর্কে মানে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার, এগুলো থেকে কোশ্চেন আসে মোটামুটির মধ্যে। এবার প্রথমত যে এই যে আগে যে বিদ্রোহগুলো, যেমন সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এগুলো শুনেছিস তো নাম, ক্লাস 10-এ পড়েছিস। ঠিক আছে, এইবার প্রথমত যে কারণ কি, কারণ এই বিদ্রোহগুলো কেন হলো, কোন তারা কারণ থাকবে। তোরা কি একশালা বন্দোবস্ত জানিস, পাঁচশালা জানিস, চিরস্থায়ী বন্দোবস্ত জানিস? এগুলো কেন এনেছিল? এগুলো কেন এনেছিল? জমি বন্দোবস্ত করার জন্য, যাতে ট্যাক্সটা ভালো কালেকশন করতে পারে। এইবার প্রথম এবং মেন কারণ, ভারতে যেসব উপজাতীয় বিদ্রোহ বা বিপ্লবগুলো ঘটেছিল তার প্রথম কারণ হচ্ছে ভূমি রাজস্ব। ভূমি, আগে তো মানুষ রাজাদের বা অন্যান্যদের ট্যাক্স দিত, খাজনা দিত, একটা লিমিট অবধি ছিল। ঠিক আছে, কিন্তু সেটা যখন ব্রিটিশ কোম্পানির হাতে চলে গেল, সেটা লেভেল ছাড়িয়ে গেল, এক্সট্রিম লেভেল চলে গেল। তো তার জন্য তারা বিদ্রোহ শুরু করলো। আবার ল্যান্ড রেভিনিউ কি কি আছে প্রত্যেকটা সম্পর্কে জেনে নিই। ভূমি রাজস্ব মানে ভূমি বন্দোবস্ত যে সিস্টেম করা আছে, প্রথমে কি আছে? চিরস্থায়ী বন্দোবস্ত, তাই তো? লেখ, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করলো? কে চালু করলো? কর্নওয়ালিস। নামটা চেনা তো না অচেনা? কর্নওয়ালিস তো। কত সালে? 1793 না? আচ্ছা, আর কোথায় চালু করলো? বাংলা, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশ আর মধ্যপ্রদেশের কিছু অংশ, এই তিনটে জায়গায় মোটামুটির মধ্যে চিরস্থায়ী বন্দোবস্তটা চালু ছিল। ঠিক আছে, আচ্ছা। এইবার তোরা প্রশ্ন করবি, তাহলে পাঁচশালা কোথায়, একশালা কোথায়, দশশালা কোথায়? প্রথমে এসছে পাঁচশালা, ওয়ারেন হেস্টিংস, তারপর আসলে একশালা, ওয়ারেন হেস্টিংস, তারপর আসলে দশশালা, কর্নওয়ালিস। ওই 10 সালটাই পরবর্তীকালে চিরস্থায়ী হয়ে গেল। তো লাস্ট ফিনিশিং কোনটা ডেকেছিল? কোনটা নিয়ে আলোচনা করবো? ঝামেলা শেষ? বেশ। আর একটা আছে রায়তওয়ারি সিস্টেম। কি? রায়তওয়ারি ব্যবস্থা। এবার রায়তওয়ারি ব্যবস্থা কবে চালু হয়? 1820। ঠিক আছে, অনেকটা পরে, 1793 কিন্তু অনেকটা পরে। কে চালু করলো? মুনরো আর রিড। মুনরো আর রিড দুজন লোক। হ্যাঁ, আচ্ছা, কোনটা? এর নেই পর্দা। আচ্ছা, কোথায় এটা, কোথায় চালু করলো? এইটা চালু করলো দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে কোথায় চালু করলো? দক্ষিণ ভারতে। একবার রিভিশন এই পুরোটা করিয়ে দিচ্ছি। আর একটা আছে, সেটা হচ্ছে মহলওয়ারি। মহলওয়ারি, মহলওয়ারি ব্যবস্থা। ঠিক আছে, মুনরো আর রিড বাংলায় লিখলেও হবে। মুনরো আর রিড, বাংলায় রিড বানানটা রয় দীর্ঘী ড হবে। ঠিক আছে, আচ্ছা। মহলওয়ারি সিস্টেম কবে চালু হলো? 1822। ঠিক আছে, কে চালু করলো? ম্যাকেনজি বা হল্ট ম্যাকেনজি। আমি শর্টে লিখলাম, হ্যাঁ, পুরো নাম হচ্ছে হল্ট ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি।
কোথায় চালু ছিল এটা? পাঞ্জাবের দিকে মেনলি, পাঞ্জাব আর কিছুটা বাংলায়ও ছিল, পাঞ্জাবটা লিখলেই হবে। ওকে, এবার এখানে দেখ, এখানে ডাকলাম, হ্যাঁ ভারতের ম্যাপ। ওকে, এইবার বল এইখানে কি চালু ছিল? এইখানে কি চালু ছিল? এইখানে কোনটা? চিরস্থায়ী। এইখানে কোনটা ছিল? রায়তওয়াড়ি। এবার এইখান থেকে এদিকে যেতে তো রাত হয়ে যাবে না? এখান থেকে এদিকে যেতে তো রাত হয়ে যাবে না? রাত থেকে রায়ত, রাত থেকে রায়ত। এবার এই রায়ত কারা? রায়ত কারা? এই রায়ত কথার অর্থ হচ্ছে কৃষক। রায়ত কথার অর্থ কি? এটা ইম্পর্টেন্ট। এই সিস্টেমটা কি করা হতো? ডাইরেক্ট কৃষকদের থেকে ট্যাক্স কালেক্ট করা হতো, মাঝখানে কোনো জমিদার, কোনো মিডিল ম্যান, যেমন কি আগে মধ্যযুগে দেখলাম কি ইক্তাদার, ইক্তা সিস্টেম, মহল, এই তারপর হচ্ছে তোর মনসবদারি সিস্টেম, এগুলো ছিল না? যাদের কি একটা গ্রামে একজনকে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হতো যে তুমি এদের খাজনা মাজনা কালেক্ট করে আমাকে দেবা, তুমিও কিছু রাখবা, ওসব সিস্টেম নেই। কোম্পানি কি বলছে? ডাইরেক্ট একদম কৃষকদের থেকে ট্যাক্স নিয়ে নেবো, যেমন শেষ। এইবার এটা কি আছে? মহলবাড়ি। তাহলে এখানে আবার চলে যাই, একটা ভি আঁকি, একটা ভি, ভি হচ্ছে না? তাহলে প্রথমে এইখানে চিরস্থায়ী, সবাই বল এখানে কোথায়? এখানে রায়তওয়াড়ি, আর এখানে মহলবাড়ি। এটাকে চালু করলো কর্নওয়ালিস, এটা করলো কে? মুনবাড়ির, আর এটা হল্ট ম্যাকেঞ্জি। যেমন শেষ, মনে থাকবে, ব্যাস এই অবধি। এটা হচ্ছে মোটামুটির মধ্যে মেন এই চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়াড়ি বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত, এই ব্যাপারগুলো কি করেছিল? সাধারণ যে কৃষক শ্রেণী ছিল বা সাধারণ উপজাতি যারা শ্রেণী ছিল তাদের উপরে একটা করের বা ট্যাক্সের বিশাল প্রেশার তৈরি করেছিল, যার ফলে তারা বিভিন্ন বিদ্রোহ তৈরি করেছিল, যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে, নীল বিদ্রোহ, এরকম বিভিন্ন বিদ্রোহ করেছে। সেগুলো এক নজরে একটু দেখে নিই, ঠিক আছে? ইম্পর্টেন্ট, আসতে পারে, মানে স্ট্যাটিক জিকে টাইপের আর কি, এটা স্ট্যাটিক, বুঝলাম, হ্যাঁ। প্রথম হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ফকির মানে সন্ন্যাসী ফকির আবার বিদ্রোহ করবে কেন? ওদের আবার কি দরকার? মেনলি এই সন্ন্যাসী ফকিরদের জীবিকা ছিল চাষাবাদ। এরা কি করতো? বছরের একটা নির্দিষ্ট সময় তীর্থ করে বেড়াতো এবং বাকি সময়টা চাষাবাদ করে নিজেদের জীবনযাপন করতো। এইবার ওদের ওদের চাষাবাদ করার লক্ষ্য কি? ওরা কি ওটা বেচবে? না, বেচবে না। ওরা সিম্পলি চাষ করবে আর খাবে, কোনো রকম জীবন ধারণ করা ওদের কাজ। এখানে সন্ন্যাসী আছে যেমন হিন্দু কমিউনিটি বোঝাচ্ছে, ফকির আছে মুসলিম কমিউনিটি বোঝাচ্ছে। তার মানে এটা কোনো রিলিজিয়ানকে বেস করে হয়নি যে হিন্দুরা শুধুমাত্র আন্দোলনটা করেছে বা মুসলিমরা শুধুমাত্র বিদ্রোহটা, এমন না, এটা মাস লেভেলে, ঠিক আছে? এইবার ওদের উপর যখন ট্যাক্সটা চাপালো, বলছে তোরা চাষ করবি, তোর আমাকে ট্যাক্স দিবি, ওরা তো খুঁজবেই। আর এটা যখন দিন দিন ইনক্রিজ করছে, দেখা গেলো আজকে বললো যে জলের বোতল 20 টাকা লিটার, কালকে 50 টাকা লিটার হয়ে গেল, তারপর দিন 500 টাকা লিটার হয়ে গেল, না এতে বললে জল খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে কি গ্যাঞ্জাম করবি কি করবি না? স্বাভাবিক ব্যাপার। চলো আসি, শুরু করি। 1764 তো হলো, 1764 তো কবে হলো? 64 কোথায় হলো? বিহার আর বাংলা, বিহার আর বাংলার কিছু এরিয়া, ঠিক আছে? এই বিদ্রোহের নেতা কে ছিল? ইম্পর্টেন্ট, এই সালগুলোর থেকে কোথায় হয়েছিল আর কে নেতা বা নেতৃত্ব দিয়েছিল, এটা ইম্পর্টেন্ট। এটা নেতৃত্ব দিয়েছিল হচ্ছে গিয়ে মজনু শাহ। আর ভবানী পাঠক। ভবানী পাঠক। আর একটা বিখ্যাত নাম যেটা নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, দেবী চৌধুরানী।
ওকে, বলছি দেবী চৌধুরানী যেমন একটা উপন্যাস আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এইবার প্রশ্ন আসে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে বেস করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসটার নাম কি? উত্তর হচ্ছে আনন্দমঠ। কি? আনন্দমঠ। লেখাকে বিটি লিখে দিলাম, হ্যাঁ বিটি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটা? ইনি একজন নেত্রী। হ্যাঁ, মজনু শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী এরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা আর কি আছে বল। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে আনন্দমঠ উপন্যাসটা রচিত, মানে এই কাহিনীটাকে বেস করে আনন্দমঠ উপন্যাসটা রচিত। আর তার লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখে দিলাম সেটা, হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার এই আনন্দমঠে একটা বিখ্যাত গান আছে, বিখ্যাত গান। বিখ্যাত গানটা কি? বন্দে মাতরম। ঠিক আছে, এবার যদি প্রশ্ন করে যে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অংশ? আনন্দমঠ। এটি লেখক কে? কে? আর কোন পটভূমিতে লেখা? কোথায় হয়েছিল? বিহার আর বাংলায় হয়েছিল। আর এর নেতৃত্ব কে দিয়েছিল? মজনু শাহ, দেবী চৌধুরানী। ব্যাস, হয়ে গেল, ঝামেলা শেষ। আচ্ছা এইবার সরি, এটা মুছে দিই, হ্যাঁ মুছে দিই, এটা ভালো হবে। পরের পাইক বিদ্রোহ। পাইক পাইক বিদ্রোহ বা ইংলিশে অনেক সময় লেখা থাকে পাইকা রিভল্ট, পাইক অথবা পাইকা। এবার এই পাইক কারা? পাইক মানে হচ্ছে যারা সিকিউরিটি দিত, রাজা মহারাজাদের সিকিউরিটি দিত, লেঠেল লেঠেল যারা, বোঝা গেল? বডিগার্ড টাইপের, এনএসজি কমান্ডো আর কি তখনকার টাইপের। এটা হচ্ছে কি লিখবো? পাইক, এনএসজি লিখে দিই, এনএসজি সিকিউরিটি গার্ড। ঠিক আছে, তখনকার যুগে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। আচ্ছা এই পাইক বিদ্রোহ আসি। এবার পাইক বিদ্রোহ কবে হলো? 1817। ঠিক আছে, কোথায় হলো? উড়িষ্যাতে হলো, উড়িষ্যা। ঠিক আছে, নেতা কে ছিল? জগবন্ধু, জগবন্ধু বিদ্যাধর। হ্যাঁ, জগবন্ধু বিদ্যাধর। প্রথমে কবে হয়েছে, কোথায় হয়েছে, কে নেতৃত্ব দিয়েছে? ঝামেলা শেষ। আচ্ছা পরেরটা পাগলপন্থী বিদ্রোহ। পাগল, পাগলপন্থী বিদ্রোহ। পাগলপন্থী বিদ্রোহটা কি? এটা একটা সেক্ট, মানে এটা একটা গোষ্ঠী টাইপের মুসলিম ধর্মের, ওরকমই। ওটা যেমন কংগ্রেসের মধ্যে ভাগ ছিল চরমপন্থী নরমপন্থী, এটা তেমন ইসলাম ধর্মের একটা ভাগ। পাগলপন্থী মানে এটা ধর্মের একটা ভাগ আর কি। চলুন, বোঝা গেল? আচ্ছা দেখে নি, 1825 কবে হলো? কিরে তোদের এনার্জি নাই? কবে? বেশ, কোথায় হলো? বাংলায়। মেনলি ভারতের যে ইন্ডিপেন্ডেন্স যে মুভমেন্টগুলো হয়েছিল সব ভারতকে কেন্দ্র করে হয়েছিল, সরি বাংলাকে কেন্দ্র করে হয়েছিল। তার কারণে যত বড় বড় নেতা আছে মেনলি বিপ্লবী, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, মানে 100 জন যদি টপ লিস্টের বিপ্লবী লিস্ট তৈরি করা হয় তার মধ্যে মোটামুটি 60টাই থাকে বাঙালি। হিসাব ক্লিয়ার।
বাঙালির পোটেনশিয়ালই আলাদা। আচ্ছা, আর এর নেতৃত্ব কে দিয়েছিল? করম শাহ। করম শাহ আর তার ছেলে টিপু শাহ। হয়েছে? করম শাহ আর টিপু শাহ। এবার যদি প্রশ্ন করে যে পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিল, তার ছেলে টিপু শাহ। ওকে বিষ্ণু, ক্লিয়ার না অসুবিধা আছে? চলো নেক্সট আইটেম আছে মোপলা বিদ্রোহ, ইম্পর্টেন্ট। মোপলা বিদ্রোহ, মোপলা, এই মোপলা বিদ্রোহ দুবার হয়েছিল, সেম একই কারণে। কারণটা কি? কারণটা হচ্ছে ট্যাক্স, হায়ার ল্যান্ড ট্যাক্স। ঠিক আছে, এই মোপলা বিদ্রোহ থেকে একটা তথ্যই জেনে রাখবি, হ্যাঁ, একবার বোধহয় 1736-এ হলো, না 1736-এ মিলছে না, আচ্ছা 1820 লাখ, 1820 লাখ তাহলেই হবে। 1820 না 1920, না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 1836 একবার হয়েছে, আর একবার হচ্ছে 1920-তে। ঠিক আছে, কোথায় হয়েছে? মালাবার মানে কেরাল। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে নিচের পোর্শনটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে মালাবার রিজিয়ন, মালাবার উপকূল। এটা যখন ভূগোল পড়বো তখন পুরো ভেঙে চুরে এক করে দেবো, মানে এটাকে ভাঙবো না, কনসেপ্টটাকে ভাঙবো আর কি। এবার যদি প্রশ্ন করে যে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল, ব্যাস, কবার হয়েছিল? একবার 36 আর একবার 20, সেম সেম কারণ, সেম লোক। বেঁচে থেকেছিল না, বেঁচে থেকে অন্য লোকেরা করেছিল আর কি। হ্যাঁ আচ্ছা বুঝলাম। হ্যাঁ, এটা নেতৃত্ব নেই, সেরকম কোনো নেতৃত্বের নাম পাওয়া যায়নি। পরে আসলাম, হ্যাঁ নেক্সট আইটেম আসলাম। হ্যাঁ, কি বিদ্রোহ? কোল বিদ্রোহ। হ্যাঁ না, নেতা নেই এটা কোনো। 1831-এ হলো, 31 কোথায় হলো? ছোটনাগপুর জায়গা, ছোটনাগপুর। ছোটনাগপুরে হলো, ঠিক আছে। এই নেতাকে ছিল বুদ্ধ বা বুদ্ধু আর জোয়া। ইয়েস, ভকত, ভকত না ভগত, ভগত, বুদ্ধ ভগত আর জোয়া ভগত। ঠিক আছে, এরপরে মোস্ট ফেমাস মুন্ডা বিদ্রোহ। কোনো সমস্যা নেই তো? কারো সমস্যা হলেও জানাবি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই মুন্ডা বিদ্রোহ কবে হলো? 1899। কবে? 1899। কোথায় হলো এটা? রাঁচি, রাঁচি, যেখানে কয়েকজনকে খুব তাড়াতাড়ি দিয়ে আসতে হবে। আচ্ছা, নেতাকে ছিল নেতা ওয়ার্ল্ড ফেমাস বিরসা মুন্ডা। আচ্ছা, এই বিরসা মুন্ডা সম্পর্কিত দু একটা তথ্য আগে দেখে নি, ঠিক আছে। এই বিরসা মুন্ডা কার উপাসক ছিল, মানে কাকে ওয়ার্শিপ করতো, কাকে পুজো করতো? সেটা হচ্ছে সিং বোঙা। মানে সূর্য দেবতা। এ নিজেকে বলেছিল যে আমি ঈশ্বরের সন্তান, ঠিক আছে। তারপর সে কি বলল, নিজেকে কি ঘোষণা করলো? ঘোষণা করলো ধরতি আবা বা ধরতি আবা, মানে পৃথিবীর পিতা ঘোষণা করলো নিজেকে।
ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস ইম্পর্টেন্ট যে বিরসা মুন্ডা, হ্যাঁ না, বিদ্রোহের সময় আগে আগে ঘোষণা করেছিল। আচ্ছা, এই বিরসা মুন্ডা এর জন্ম কোন গ্রামে হয়েছিল, এটা একটু ইম্পর্টেন্ট, পিওয়াইকিউর কোয়েশ্চেন। হ্যাঁ, উলিহাট ভিলেজে, হ্যাঁ উলিহাট গ্রামে। হ্যাঁ জন্ম, নিজেই বলেছিল। আরে কে একজন বলছিল জিল্লিল্লাহ, ঈশ্বরের ছায়া, ওরকম ব্যাপার। প্রথম দিকে আসি, মুন্ডা বিদ্রোহ কবে হলো? কবে হলো? কোথায় হয়েছে? নেতাকে? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার জন্ম কোন গ্রামে? উলিহাট গ্রামে। বিরসা মুন্ডা কার উপাসক ছিল? সিংবোঙা বা সূর্য দেবতা। এই উপাসনা করতে করতে ও তারপর কি ঘোষণা করলো? আমি নিজেই পৃথিবীর পিতা, আমি নিজেই ভগবান। তারপর বললো ধারতি আবা, ঘোষণা করলো নিজেকে ধারতি আবা। এটা বললো কার উপাধি, এরকম ভাবে দেবে, বা কে নিজেকে ঘোষণা করেন ধারতি আবা বলে, কোশ্চেনটা এভাবে দেবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস টাইপটা মনে রাখছেন, এই বিরসা মুন্ডার জন্মদিন হচ্ছে জনজাতি গৌরব দিবস। কিরকম বোঝা গেল? বিরসা মুন্ডার জন্মদিন হচ্ছে জনজাতি গৌরব দিবস, ডেটটা আমি ভুলে গেছি কবে জানো। আচ্ছা, আর একটা হচ্ছে এই মুন্ডা কমিউনিটিতে বিরসা মুন্ডা ভগবান হিসেবে পূজিত হন। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবি এখনো। হ্যাঁ, বুঝবো? এই বুঝবো? সাঁওতাল বিদ্রোহ এটা কবে হলো? 1855। কোথায় হয়েছে বিদ্রোহটা? কোথায় হয়েছে সাঁওতাল বিদ্রোহটা? রাজমহল পাহাড়ে। রাজমহল পাহাড়। এই রাজমহল পাহাড়টা কোথায় আছে? এটা তো প্রশ্ন, খুচখুচ করে না শরীরের মধ্যে, যে না জানি ওটা জানতে কিউরিসিটি আছে না? রাজমহল পাহাড়টা হচ্ছে ঝাড়খণ্ডে। ঠিক আছে? আচ্ছা, আর নেতা কে ছিল? নেতা সবাই জানে আশা করি, কে ছিল? সিধু আর কানু। কোথাও কোথাও কান হো লেখা থাকবে। ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সাঁওতালরা যখন বিদ্রোহ শুরু করেছিল, ধর কোনো একটা জায়গা তো শুরু হয়েছিল, মেসেজটা যাতে খুব বেশি করে স্প্রেড হয়, যে কি হচ্ছে, অসুবিধা হচ্ছে? ঠিক আছে, মেসেজটা যাতে স্প্রেড হয় যে আমরা বিদ্রোহ শুরু করে দিয়েছি, তোমরাও রেডি থাকো সব। এর জন্য এরা কি শেয়ার করেছিল? আম পাতা, মানে কচি আমের ডগা, মানে আম পাতা প্লাস তীর। তীর তীর এরা ছড়িয়েছিল, মানে হ্যান্ডবিলের মতো, এনাও 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 আমরা বিদ্রোহ শুরু করেছি, তীর। তাহলে এবার যদি প্রশ্ন করে তীর আর আম পাতা কোন বিদ্রোহের প্রতীক? হলো, কোন সমস্যা নেই। এবার প্রশ্ন করলাম যে রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেন? রায়তওয়ারি কে? রিড আর মুন্ড্রো। আর মহলবাড়ি হল্ট ম্যাকেনজি। এর দিকে হয়ে গেছে। এইবার সবার খুব 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 ভালো লাগবে পরেরটা, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। বলি, নীল বিদ্রোহের কেসটা হচ্ছে যে ইংল্যান্ডের, ঠিক আছে, আরে কি জানো আহমেদাবাদ কি বলে জানো? ভারতের ম্যানচেস্টার। ইংল্যান্ডে যে ম্যানচেস্টার জায়গা আছে, ওইখানে
বস্ত্র শিল্প মানে পোশাক শিল্পের জন্য খুব প্রসিদ্ধ, ঠিক আছে। এই পোশাক শিল্পের জন্য একটা অন্যতম ইনগ্রেডিয়েন্ট ছিল নীল, ইন্ডিগো, ব্লু, ঠিক আছে। উজালা উজালা কালার টালার করতে লাগে অনেক সময়, তো ওই নীল আগে প্রাকৃতিকভাবে চাষ হতো। আর সব থেকে উৎকৃষ্ট পরিমাণ নীল কোথায় পাওয়া যেত? আমাদের ভারতে। এবার নীল চাষ, হ্যাঁ মহেঞ্জোদারো তো নীল পাওয়া যেত। এইবার নীল চাষ করলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে নীল চাষ করলে জমির বুদ্ধি শেষ। কয়েক খাপ হয়তো খুব ভালো ফসল হবে, তারপর জমির বুদ্ধি শেষ। হ্যাঁ, জমি শেষ হয়ে যাবে একদম, ঠিক আছে। ওখানে আর কোনো ফসল টসল আর হবে না। এইবার ভারতের যারা চাষি আছে তাদের চাষটা বাণিজ্য কেন্দ্রিক না, তারা ব্যবসার জন্য চাষটা করে না মেনলি। তারা কি করে? নিজেদের খাবার জন্য চাষটা করতো বা করে এখনো ম্যাক্সিমাম লোকই। চাষিটা কীভাবে? যে ঠিক আছে চাল তো কিনতেই হবে, চালটা বসিয়ে দিই, যতটা হলো হলো, বাকি এক্সেস যা থাকলো সেটা বেচবো, বোঝা গেল? এইবার ইংরেজরা কি করতো? জোর করে ওদের একটা জিনিস দিত, সেটা হচ্ছে দাদন। দাদন মানে কি? অগ্রিম টাকা দেওয়া। অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেখা গেল 2 টাকা বা 3 টাকা দিত, বলে তুমি চাষ করো, তুমি চাষ করে যাও, তুমি নীল চাষ করে যাও। আলটিমেটলি যখন হিসাব হতো তখন চাষি খুব ক্ষতিগ্রস্ত হতো। এবার দেখা গেল কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নেক্সট টাইম কি আবার সে দাদন নিয়ে চাষ করতে চাইবে? চাইবে না। তখন তার উপর শুরু হতো অত্যাচার। এই গরু নিয়ে চলে গেল, এই বউ ছেলে মেয়ে নিয়ে চলে গেল, এরকম ধরনের অত্যাচার করতো। তো তখন শুরু হলো বাংলায় নীল বিদ্রোহ। কি বিদ্রোহ? নীল বিদ্রোহ বা ইন্ডিগো রিভল্ট। ওকে, কোনো সমস্যা নেই তো? না, এভরিথিং ফাইন? রিজু, লাইক কমেন্ট শেয়ার। এবার নীল বিদ্রোহ কবে হলো? 1859, ঠিক আছে। কোথায় হলো রে? কোথায় হলো নীল বিদ্রোহ? শুরুটা কোথায় হলো? বাংলায় তো হলো। বাংলার কোথায় হলো? প্রাউড মুভমেন্ট না, আটটু চাপে যাও, আটটু চেপে যাও, হ্যাঁ ওইদিকে চেপে যাও, আটটু চেপে যাও। নদিয়া দেখি আমি জেলা হিসেবে নদিয়া লিখে দিলাম, হ্যাঁ নদিয়া, হ্যাঁ। কিন্তু চৌগাছা নাম শুনেছিস তো? ওই চৌগাছা শুরু হয়েছিল মেন নীল বিপ্লবটা, ঠিক আছে। জেলায় মানে কোয়েশ্চেন পার্সপেক্টিভে চৌগাছা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলেই নদিয়াটাই দেবে অপশানে, ঠিক আছে। কৃষ্ণনগর একটু পরেই। আহারে কি প্রাউড মেমোরিজ, ঠিক আছে। আর নেতা কে ছিল? 2 ভাই, দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। বিষ্ণু এই বিশ্বাস বানান কি নাম রে? এটা তো হ্যাঁ, বানানে কি আসে যায়, হোয়াটস দ্য নেম, শেক্সপিয়ার তো বলেছে। দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস এই নীল বিদ্রোহের নেতা, ওকে। এইবার কয়েকটা জিনিস জেনে রাখতে হবে, যেমন যে এই নীল বিদ্রোহ সম্পর্কে কোন পত্রিকা সব থেকে বেশি অ্যাটেনশন ছিল। এই পত্রিকা সমস্ত কিছু বলবো না, নীল দর্পণ একটা নাটক। একটা পত্রিকা ছিল, তার নাম হচ্ছে আগে না স্যার, ওটা সাপ্তাহিক পত্রিকা। বলি, একটা পত্রিকা ছিল, তার নাম হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। কি নাম? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়টের তৎকালীন সম্পাদক কে ছিল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সম্পাদক হরিশ্চন্দ্র, মু লিখে দিলাম, হ্যাঁ মুখোপাধ্যায়। তোরা মু লিখিস না, তোরা পুরোটাই লিখিস। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, উনি ওনার এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমগ্র নীল বিদ্রোহের চিত্র তুলে ধরেছেন, ওকে, কোনো সমস্যা নেই। এছাড়াও নীল বিদ্রোহ সম্পর্কে জানতে গেলে আর একটা ভাইটাল জিনিস হচ্ছে নীল দর্পণ। কি জিনিস? নীল দর্পণ। এটা কি? এটা একটা নাটক। কার লেখা? এই কার লেখা? নীল দর্পণ, দীনবন্ধু। এই বন্ধু হয়েছিল, বন্ধু মিত্র। এই অবধি তো কোশ্চেন ঠিক ছিল, এই অবধি কোশ্চেন ঠিক আছে, সব ফ্রন্ট কোশ্চেন। এবার যদি কোশ্চেন করে
দীনবন্ধু মিত্রের রচিত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ কে করেন? সাবাস, লাইক দিলাম। তাহলে ইংরেজিতে অনুবাদ কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। প্রপারলি লিখবি পুরোটা, হ্যাঁ? ঠিক আছে, এই অবধি কি সবার ক্লিয়ার? এগুলোকে বলা হয় প্রি 1857 রিভল্ট, মানে 1857 আগের বিপ্লব বা বিদ্রোহগুলো। ঠিক আছে, এইবার 1857 সালে হলো কি হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। ঠিক আছে, 1857, 1757-তে পলাশির যুদ্ধ, তার 100 বছর পর 1857। ঠিক আছে, এই 1857 মহাবিদ্রোহটা ছিল ভারতীয় ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। হতে পারতো, জাস্ট একটুর জন্য হলো না। যদি ভারতীয় যে শীর্ষ মহলের নেতা নেতৃত্বগণগুলো ছিল, এখনও কিন্তু কংগ্রেস গঠিত হয়নি, গান্ধী টান্ধীদের কোনো খবর নেই। এখন সমাজে রিফর্ম কারা করছে? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ইত্যাদি ইত্যাদি ব্যক্তি, এগুলো সম্পর্কে আমরা পড়ব পরে। এইবার এরা যদি একটা সাপোর্ট দিত এই বিদ্রোহটাকে, তাহলে হয়তো এই 1857 সালেই দেশটা স্বাধীন হয়ে যেত। হ্যাঁ, যদি সবাই মিলে সাপোর্ট করতো। নেতৃত্বহীনতা, তারপরে সঠিক সাপোর্ট না পাওয়া ইত্যাদি কারণের জন্য এই বিদ্রোহ যেটা আছে সেটা ফেলিয়ার হয়ে গেছিল। ঠিক আছে, আসো দেখে নি, বুঝলাম? হ্যাঁ, (1857) মহাবিদ্রোহ। কারণ কি, কারণ কেন হয়েছিল? প্রথমে কারা করেছিল? কারা করেছিল? এটা করেছিল সিপাহীরা। কারা করেছিল? এর জন্য একে সিপাহী বিদ্রোহ বলা হয় বা সিপাহী মিউটিনি। ঠিক আছে, এবার কেন, এটা তো প্রশ্ন যে কেন করেছিল। প্রথমত, জেনারেল সার্ভিস অ্যাক্ট বলে একটা আইন এসেছিল। কে এনেছিল? ক্যানিং। ওর টাইমে তো হলো এটা নাকি? এই মহাবিদ্রোহ তো ওর টাইমে হয়েছিল। ঠিক বললাম কি ভুল বললাম? ও একটা আইন এনেছিল। এই আইনে কি বলা হচ্ছে? জেনারেল সার্ভিস অ্যাক্ট। এই আইনে বলা হচ্ছে যে তুমি ব্রিটিশদের আন্ডারে সিপাহী বা সৈনিক হিসেবে কাজ করছো। ঠিক আছে, কিন্তু তুমি শুধু ভারতে যে চাকরি করবে এমন কোনো ব্যাপার নেই, তোমাকে কিন্তু অন্য দেশেও চাকরি যেতে হতে পারে। এইবার বিভিন্ন ধর্মের লোকেরা এই যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া, ঠিক আছে, এই জিনিসটাকে সাপোর্ট করতো না। ঠিক আছে, হিন্দু ধর্মে যে সমুদ্র পার হওয়া মানে, তখন তো যুগের বিশ্বাস ছিল যে সমুদ্র পার হওয়া মানে তোমার ধর্মচ্যুত হয়ে গেল, বাহ 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 বাহ, কে হওয়া এর ব্যাপার। তো এই নিয়ে ওদের মধ্যে একটা সরগোল হয়ে গেল, এরম হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম কারণ হতে পারে যে জেনারেল সার্ভিস অ্যাক্ট, তাই তো? এটা একটা কারণ। কে আনলো? ক্যানিং আনলো, তাই তো? আচ্ছা, নেক্সট কারণ কি হতে পারে? বৈষম্য। কিরম বৈষম্য? ভারতীয়দের কমা খাবার দেয়, ব্রিটিশদের ভালো খাবার দেয়। ব্রিটিশদের মায়না বেশি, ভারতীয়দের মায়না কম। যেখানে বেশি ডেঞ্জার আছে সেখানে পাঠাবে ভারতীয়দের, যেখানে ডেঞ্জার নেই সেখানে পাঠাবে ইংরেজদের। প্রমোশন দেবে না, যোগ্যতা থাকলেও প্রমোশন দেবে না। এইসব বৈষম্যের কারণে বিদ্রোহ করেছিল। আবার এই সিপাহীরা বাদেও কিছু কিছু রাজ্যের যে রাজা বা শাসকরা ছিল, এই বললাম ব্রিটিশরা যেসব রাজ্য ইয়ে করেছিল, ঠিক আছে, সেই সব রাজ্যের রাজারাও বিদ্রোহ করেছিল।
যেমন তার একটা কারণ, তার মানে বলতে পারি যে ওই সপ্তবিলোপ নীতি বা ডক্টেরিয়ান ল্যাবস একটা কারণ। তার কারণ কেন বলি, শৈবয় তো বিলোপ, সপ্তবিলোপ নীতি। সপ্তবিলোপ নীতিটা কি বলেছি আগের যারা ইউটিউবে দেখছো তারা আগের ক্লাসে পেয়ে যাবে, মানে এই 3 নাম্বার ভিডিওতে পেয়ে যাবে সপ্তবিলোপ নীতিটা কি। বাকি সপ্তবিলোপ নীতি হচ্ছে লর্ড ডালহৌসি ঘোষণা করেছিল এই সপ্তবিলোপ নীতিটা, আগে লেখানো আছে তোদের খাতায় আশা করি। সপ্তবিলোপ নীতি বলছে যে কোনো রাজার যদি নিজের সন্তান না থাকে, যে দত্তক নেবে, দেখা গেলো অ্যাডাপ্ট করলো সান, চলবে না, নিজের এমবি দিয়ে ডাউনলোড করা নিজের মোবাইলের ফাইল দরকার, নাহলে হবে না, শেয়ার করে নিলে হবে না ফাইল, ঠিক আছে। এই সপ্তবিলোপ নীতির ফলে, ঠিক আছে, সবার আচ্ছা এই আরেকটা জিনিস কে প্রথমে, তাহলে ডালহৌসি এগুলো তো বলা লাগবে না। একটা ইম্পর্টেন্ট জিনিস, সপ্তবিলোপ নীতির ফলে প্রথম কোন রাজ্যটা দখল করেছিল, কোন অঞ্চলটা দখল করেছে, এটা কোশ্চেন আসে এবং বহুবার এসছে যে লর্ড ডালহৌসি ডক্টরিয়াল ল্যাবস বা সপ্তবিলোপ নীতির মাধ্যমে সর্বপ্রথম কোন রাজ্যটা দখল করে, সেটা হচ্ছে সাতারা। সাতারা কোথায় আছে, এটা মহারাষ্ট্রতে আছে, মহারাষ্ট্রের সাতারা, ঠিক আছে। সমস্যা হচ্ছে তো কিছু, সমস্যা নেই তো, এফডি কি ক্লিয়ার? এবার এটা সহ আরো অনেক রাজ্য এইভাবে অন্যায়ভাবে দখল করেছে, ঠিক আছে। সেই ওরা মিলে প্লাস এই সিপাহীরা মিলে একটা বিদ্রোহ করলো, এবং এই বিদ্রোহের যে এতদিন ধরে বারুদ জমা হয়েছে, এগুলো ছোট 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 করে বারুদ জমা হয়েছে, এটা একটা বারুদের কণা, এটা একটা বারুদ, এটা একটা বারুদ, এগুলো সব বারুদ জমা হয়েছে। এবার এই বারুদের দেশলাই কাঠিটা মারলো একটা ঘটনা, হ্যাঁ একটা ঘটনা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এনফিল্ড রাইফেল, নাম শুনেছিস? এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেলটা কি স্যার? ব্রিটিশরা একটা নতুন টাইপের বন্দুক এনেছিল, ডিগ 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 ডিগ। এবার এই বন্দুকটা নিয়ে কোনো প্রবলেম ছিল না, প্রবলেমটা ছিল কি নিয়ে, এই বন্দুকের যে কার্তুজ বা কার্টেজ বা টোটা থাকবে, টোটা, আমি কার্টেজ লিখলাম, হ্যাঁ কার্টেজ মানে ছোট ছোট ক্যাপসুল যার মধ্যে গান পাউডার ভরা থাকতো, মানে বারুদটা ভরা থাকতো, ঠিক আছে। সেইটা নিয়ে হচ্ছে মেন ব্যাগড়াটা বাঁধলো। হঠাৎ গুজব রটে গেল যে ওই এনফিল্ড রাইফেলের যেটার মধ্যে বারুদটা ভরা থাকবে, ওই খামটা, ওটা নাকি গরু আর শূকরের চর্বি দিয়ে তৈরি, গরু আর শূকরের চর্বি মিশে তারপর ওটা তৈরি হতো। এবার গরুর জিনিসপত্র আমাদের হিন্দু ধর্মের লোকেরা টাচ করবে না, এবং শূকরের জিনিস মুসলিম ধর্মের লোকেরা টাচ করবে না, কারণ দুজনের কাছে এই সম্মানীয় ব্যাপার। ধর্মে যখন হাত পড়ে গেল, এবার কী করতে হতো, ওই টোটাটা নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে তারপর বন্দুকের মধ্যে পাউডারটা ভরা লাগতো। এবার এই নিয়ে মোটামুটির মধ্যে ছক্কা পুট খেলা একদম জমে গেল, মানে পাগল হয়ে গেল সব, হ্যাঁ কী সব করছে এরা, আমাদের ধর্মে হাত দিয়ে দিয়েছে, ব্যাস লেগে গেল। এইবার একটা জিনিস যে 1856তে এনফিল্ড রাইফেল এসেছিল, এটা একটু লিখে নিস। যদি বলে এনফিল্ড রাইফেল কয় প্রবর্তিত হয়েছিল, 1856। এইবার এই মহাবিদ্রোহের রথে দড়িতে যে প্রথম টান দিয়েছিল তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। আশা করি নামটা সবার জানা, ঠিক বললাম? মঙ্গল পাণ্ডে, আসো। এই মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম, আগে একটু পরিচয় করে নি। এই মঙ্গল পাণ্ডে ভালো লোক ছিল,
এই মঙ্গল পান্ডে আমাদের যে ব্যারাকপুর আছে, ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি, তাই তো? হ্যাঁ, ব্যারাকপুর, এই ব্যারাকপুরে যে সেনা ছাউনি ছিল, হ্যাঁ, তা 34 নম্বর ব্যাটালিয়নের, ইম্পর্টেন্ট, হ্যাঁ, 34 নম্বর ব্যাটালিয়নের 34 নম্বর ব্যাটালিয়নের সৈনিক ছিল কে? মঙ্গল পান্ডে। উনি সর্বপ্রথম ঠিক আছে, উনি সর্বপ্রথম ওনার যে সিনিয়র ছিল তাদেরকে রিফিউজ করা শুরু করলো, পারবো না, করবো না, এসব কাজ আমাদের পক্ষে সম্ভব না, মানে একদম না। তারপর উনি কী করলো, ওনার একজন সিনিয়রের গায়ে গুলি চালানোর চেষ্টা করলো। এই অপরাধে এই মঙ্গল পান্ডেকে, ঠিক আছে, 8ই এপ্রিল, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 8ই এপ্রিল 8ই এপ্রিল ফাঁসি দিয়েছিল, ফাঁসি। এবার যদি প্রশ্ন করে কত তারিখে মঙ্গল পান্ডের ফাঁসি হয়েছিল, কোন সাল? কমন সেন্স লাগাও না একটু। 1857। তাহলে প্রশ্ন যদি করে যে মহাবিদ্রোহের প্রথম শহীদকে, কত তারিখে ফাঁসি হয়? 8ই এপ্রিল। কত নম্বর সেনা ছাউনির লোক ছিল? 34 নম্বর। কোথায় ছিল? ব্যারাকপুর। তাহলে মহাবিদ্রোহ কোথায় শুরু হয়? ব্যারাকপুরে। কত কোশ্চেন হয়ে গেল? কোশ্চেনের ভারমার কর, কত কোশ্চেন করবি, কোনো সমস্যা নেই। এইবার এই ঘটনা ঘটার পরে, এই যে ফাঁসি হওয়ার পরে মঙ্গল পান্ডের 10th মে 1857, এই যে বিদ্রোহটা আছে, এটা সমগ্র ভারতের যেসব সেনা ছাউনিগুলো ছিল সব জায়গায় ছড়িয়ে যায়। এবং 10ই মে এরা একটা মার্চ বের করে, মানে একটা পদযাত্রা বের করে। এরা দিল্লি পর্যন্ত চলে গেছিল হাঁটতে হাঁটতে, দখল করতে করতে। সব ব্যারাকপুর থেকে কেন, বিভিন্ন জায়গার থেকে জুড়ে 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 সব জায়গার থেকে লোকের জন্য এসেছিল, সিপাহীরা এসেছিল, ঠিক আছে। এবার দিল্লিতে গিয়ে, ঠিক আছে, আমরা যেটাকে এখন লালকেল্লা দেখি, ওই লালকেল্লাটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে আরো 3 ভাগ ছিল ওটার, ওরকমই আরো 3 ভাগ ছিল, ডিস্ট্রয় হয়ে গেছে। একটা পুরো শহর ওই দুর্গের মধ্যে ফিট হতে হতে এতটা বড় ছিল ওই লালকেল্লাটা। ওই লালকেল্লায় গিয়ে যে দ্বিতীয় বাহাদুর শাহ ছিল, জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ওকে বিপ্লবীরা বললো, এ আজকে থেকে আমাদের ভারতের সম্রাট, আমরা মুঘলদের রাজত্ব বরদাস্ত করবো, কিন্তু ব্রিটিশদের না। এটা বললো কারা? সিপাহীরা, মানে বিদ্রোহী সিপাহীরা, ঠিক আছে। ওকে বললো ভারতের ইয়ে। এবার বহুদিন চলাটলার পরে তারপরে ব্রিটিশরাও অ্যাটাক করলো, এরাও অ্যাটাক করলো, ওরাও অ্যাটাক করলো। তারপরে এক প্রকার এরা হেরে গেল। এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হচ্ছে। এগুলো লিখলি তোরা, কথাগুলো কি বললাম তোর মধ্যে লিখলি না, লিখেছিস? এবার যদি প্রশ্ন করে যে বিদ্রোহীরা কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল, এখন তো মনে আছে, 3 দিন পরে মনে থাকবে সব গুল্লা খা। দ্বিতীয় বাহাদুর শাহ। এবার ওনাকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল বিদ্রোহ শেষের পরে? রেঙ্গুনে। এইবার এই গান্ধী টান্ধি, ঠিক আছে, তারপর নেহেরু ফেরু ইত্যাদি ইত্যাদি ব্যক্তিত্বরা ভারতীয় ইতিহাসে আসার আগে একজন মহান লোক ছিল, তার নাম হচ্ছে বি.ডি. সাভারকার। বি.ডি. সাভারকার। এই বি.ডি. সাভারকার
একটা দারুণ কমেন্ট করেছিল এই বিদ্রোহটাকে নিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছিল? এই সমস্যা হচ্ছে কোনো? ভিডি সাভারকার এই সিপাহী বিদ্রোহকে কি বলেছিল? ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার যুদ্ধ, প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ বলেছিল কে? বিডি সাভারকার। ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আশা করি এই সবার ক্লিয়ার। এইবার 1857 মহাবিদ্রোহ হলো একটা মানে ভালো আকৃতির ধারণ করলো। এতক্ষণ অবধি ভারত শাসন কে করছিল? ইংরেজ বলতে স্পেসিফিক্যালি কোনটা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইবার ইংল্যান্ডের যে লোকেরা ছিল, আগে বোর্ডটা ক্লিয়ার করে দিই একটু। এদিকে দেখ, এদিকে ফোকাস কর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই তো? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই 1707 না 1717, ফারুক শিয়ার ফরমান কত? 1707 তো। যাই হোক, ফারুক শিয়ারের ফরমান পাওয়া থেকে শুরু করে 1857 অবধি টানা ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক সমগ্র রকম শাসন কার্য পরিচালনা করলো, কোনো সমস্যা নেই। এইবার ভারত থেকে এত 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 টাকা পয়সা লুটপাট করে, মানে যেই অফিসাররা ইংল্যান্ড থেকে এখানে আসতো তারা বড়লোক হয়ে বাড়ি যেত, ঠিক আছে? এরকম ব্যাপার। এবার ইংল্যান্ডের যে মহারানী ছিল বা ইংল্যান্ডের যে যারা শাসক বা শাসিকা ছিল, ঠিক আছে, তারা বলছে ভাই কোম্পানির হাতে ভাই এত ক্ষমতা থাকবে কেন? ক্ষমতা থাকবে আমার হাতে থাকবে, যা করবো আমরা করবো। ব্রিটেনের পার্লামেন্ট বলছে আমরা করবো। ওরাও তাক করছিল যে কীভাবে কোম্পানিকে হাঁটানো যায়। এই 1857 মহাবিদ্রোহতে ওরা একটা ছুতো পেল যে না 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 না, এত বড় ভারতের মতো দেশকে একটা কোম্পানির হাতে শাসন করে, এই শাসন আমরা নেব। কে নেবে? মহারানীর হাতে চলে যাবে শাসন, থাকবে স্ট্রাকচার সেম, খালি মেন কমান্ড কোম্পানির থেকে সরে মহারানীর কাছে চলে যাবে। বোঝা গেল? এইবার এই ইয়েতে মানে এইটা যাতে বাস্তবায়িত করা যায় তার উদ্দেশ্যে 1858 সালে, কত সালে আসলো মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র, কোনো ডাউট নেই তো? আছে না? নেই? জিজির করছে উদয় কিছু? মহারানীর ঘোষণাপত্র। এবার মহারানীটাকে ভিক্টোরিয়া, মহারানীকে তখন ইংল্যান্ডের মহারানী কে ছিল? হ্যাঁ, এখন যেমন চতুর্থ চার্লস আছে বোধহয়, সম্ভবত, আমি যদি খুব ভুল না হই। এইবার তখনকার ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী ছিল, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল, তার নাম ছিল লর্ড নর্থ, লর্ড ডাবি। লর্ড ডাবি, হ্যাঁ প্রধানমন্ত্রী ছিল লর্ড ডাবি। উনি একটা নোটিশ বা ঘোষণাপত্র বা প্রোক্লামেশন তৈরি করলো, কার নামে? ভিক্টোরিয়ার নামে। তৈরি করে সেখানে নতুন কিছু আইন, নতুন কিছু নিয়ম টিয়ম সম্পর্কে আলোচনা করলো, ঠিক আছে? কি বললো? বললো ওইখানে কি লেখা আছে? বলল যে এখন থেকে কোম্পানির শাসন শেষ, কোম্পানির শাসন
ঘোষণাপত্রে বললো, এটা ঘোষণাপত্রের মাধ্যমে এটা জারি করে দিল যে এখন থেকে কোম্পানি শাসন শেষ, খতম, টাটা বাই বাই, কোম্পানি তুমি যাও। এখন থেকে ভারতের শাসন তোমার কার উপরে, যে ইংল্যান্ডের যে রানী থাকবে, রানী, তার হাতে থাকবে ভারতের শাসন ক্ষমতা। বোঝা গেল? এতদিন পর্যন্ত ভারতের যে টপ পজিশন সেটা কি ছিল? না, কোম্পানির হাতে ছিল। কোম্পানির আন্ডারে একজন লোক শাসন করতে ভারত, তার নাম কি? গভর্নর। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বলছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা আর থাকবে না, তার পরিবর্তে আসবে নতুন পদ, তার নাম হচ্ছে কি? ভাইসরয়। এবার এই ভাইসরয় কথাটার অর্থ কি? ডাব্লিউপির জন্য একদম চুমু প্রশ্ন। রাজপ্রতিনিধি। প্রতিনিধি, রাজপ্রতিনিধি হয়ে গেল। রাজপ্রতিনিধি হিসেবে একজন ভাইসরয় ভারতে আসবে এবং সে এখন থেকে শাসন কার্য সামলাবে এবং তার সারাউন্ডিং কিছু কমিউনিটি থাকবে তাকে হেল্প করার জন্য। কি বললাম, বোঝা গেল? এফডি কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এছাড়াও আরও কিছু, যেমন ওই যে সবাইকে সমানভাবে চাকরি দেওয়া হবে, ঠিক আছে, ওই করের হার কমানো হবে, ইত্যাদি ইত্যাদি ঘোষণা করেছিল। আচ্ছা, লাস্ট অব দি গভর্নর জেনারেল কে ছিল? ক্যানিং। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল কে হলো? এই ফার্স্ট ভাইসরয় কে হলো? ক্যানিং হলো। ক্যানিং। এই ক্যানিং 1 নভেম্বর 1 নভেম্বর 1858 সালে, কত সালে? এবার আসি প্রশ্নতে আসি। যদি প্রশ্ন করে যে মহারানীর ঘোষণাপত্র কত সালে প্রবর্তিত হয়, কবে? 1858। মহারানীর ঘোষণাপত্র মানে মহারানীটা কে? মহারানী ভিক্টোরিয়া। মহারানী ঘোষণাপত্রটা কে তৈরি করেন? লর্ড ডাবি, ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী। ঠিক আছে। প্রথম ভাইসরয়কে, ভাইসরয় পদটি তৈরি করা হয় কোন আইনের দ্বারা? মহারানীর ঘোষণাপত্র দ্বারা। ঠিক আছে। আচ্ছা, এটা ভারত শাসন আইনও বলে অনেক সময়, 1858 ভারত শাসন আইনও বলে। ঠিক আছে, এটা অন্য নাম। আচ্ছা, আর কি আছে? এই যে 1 নভেম্বর 1858 সালে, ওকে, এলাহাবাদে, বর্তমানে তো প্রয়াগরাজ হয়ে গেছে, যাই হোক বলো, এলাহাবাদে একটা সভার আয়োজন করলো। দিল্লির দরবার হয়েছিল সম্ভবত, দিল্লির দরবার। দিল্লির দরবারটা কোথায় হয়েছিল? এলাহাবাদে হয়েছিল। একদিনের জন্য রাজধানী হয়েছিল এই এলাহাবাদ আমাদের সেদিন, একদিনের জন্য রাজধানী। এবার যদি কোশ্চেন করে ভারতের কোন শহর বা কোন রাজ্য বা কোন জায়গায় একদিনের জন্য রাজধানী হচ্ছে, সেটা হচ্ছে এলাহাবাদ। এই এলাহাবাদে একটা দরবার করেছিল, মানে একটা সভা টাইপের করেছিল, এবং সেখানে তিনি মহারানীর ঘোষণাপত্র পাঠ করেছিল। কে পাঠ করেছিল? লর্ড ক্যানিং। হিসাব ক্লিয়ার? 1858 সালে প্রবর্তিত হয় এলাহাবাদে। কে পাঠ করলো? লর্ড ক্যানিং। একবার পুরোটা সামারাইজ করি, একদম ঝামেলা শেষ করে দিই। 1857 সালে একটা মহাবিদ্রোহ হলো। হলো কি হলো না? হলো। কিছু কি মিস করছি? কুনওয়ার সিং দোমার, কিছু একটু মিস করছি সম্ভবত। যাই হোক, হলো, পরে মনে পড়লে অ্যাড করে দেবো। এইবার এই 1857-তে মহাবিদ্রোহ হলো, সুতরাং একটা কমপ্লিট ফেলিয়ার অফ গভর্নেন্স, মানে শাসন একদম ব্যর্থ শাসন ঠিক করার জন্য ইংল্যান্ড থেকে ঘোষণা করা হলো যে এখন থেকে শাসনভার কার হাতে? কার হাতে? মহারানী ভিক্টোরিয়ার হাতে। সেই উদ্দেশ্যে একটা ঘোষণাপত্র প্রবর্তন করা হলো, মহারানীর ঘোষণাপত্র। তৈরি করলো কে? লর্ড ডাবি। হয়ে গেল শেষ। সেটা চালু হলো কবে? 1 নভেম্বর 1858। কোন পদ সৃষ্টি করা হলো? ভাইসরয়। মানে কি? রাজপ্রতিনিধি। ভাইসরয় কথার অর্থ কি? রাজপ্রতিনিধি। প্রথম রাজপ্রতিনিধি হিসেবে কে এসেছিল ভারতে? লর্ড ক্যানিং। এফডি হয়ে গেল? কোনো সমস্যা নেই তো? এইবার শুরু হবে ভাইসরয়দের শাসন। ঠিক আছে।
তাহলে আজকের মতো ক্লাসে এফডি থাকলো। পরের ক্লাসে আমরা ভারতীয় যে ভাইসরয় আছে, ভাইসরয়দের কার্যকাল, এটা একদম লর্ড ক্যানিং থেকে শুরু করে মাউন্ট ব্যাটেন অবধি পুরোটা একদম টেনে শেষ করবো। তাতে কী হবে, ওভারঅল যে মডার্ন হিস্ট্রির যে সেকেন্ড পার্টটা, সেটা সম্পর্কে একটা পর্যাপ্ত ধারণা পাওয়া যাবে। আশা করি সবাই পড়া বুঝেছো। কি আর বলবো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখবে না ভিডিও জানি।